আমি কিছু উদাহরণ দিই আরকি। মানে এক্সাক্ট কেস না, এ শেখানোর জন্য আরকি আমি এগুলো বলছি। আপনারা আম একটু মন দিয়ে শোনেন। হ্যাঁ? আশা করি ভালো লাগবে। তো রুগী আসছে, অ্যা তাকে জিজ্ঞাসা করলাম যে, "আপনার কি কষ্ট হচ্ছে?" রুগী হ্যাঁ, ৩ মাস ধরে কাশি হচ্ছে স্যার। প্যাটার্ন দেখেন, মানে কথা বলার স্টাইলটা খেয়াল করেন। তো আপনার নাম কি? আমার নাম বনি আমিন। নাম মনে হয় শুনে থাকবেন। হ্যাঁ? নাম মনে হয় শুনে থাকবেন। দেখেন এই যে আমার নাম শুনবেন, অমুকের নাম শুনবেন, এই টাইপের কথোপকথন বললে আমাদের মাথায় কি কোন মেডিসিনের কথা স্ট্রাইক করে বলেন দেখি? বলেন। ভিরেট্টামিল বাম, ভিরেট্টামের হতে পারে। মতো। আজকে শুনতে পাচ্ছি না কেন আমি? সাউন্ডটা যে ভিরেট্টামের মতো স্যার, শোনা যায় না? ভিরেট্রামের কথা। হ্যাঁ, থ্যাংক ইউ। ভিরেট্রামের কথা মনে আসে, হ্যাঁ? তো রুগী কথা বলে ১ম দিকেই তো আসলে কেস ওপেনিং হয়ে যায়। তখনই আমাদের মাথার মধ্যে কিন্তু চলতে থাকে যে এই তো মেডিসিন একটা মনে হয় ভিরেট্রাম কাছে আসছে। যদিও ভিরেট্রামের মতন সেরকম প্রেজেন্টেশন নাই, অত আংটি নাই, ঐরকম মানে নেতাদের মতন বা ঐরকম আ ধর্মগুরুর মতন অ্যা পোশাকে নাই। হ্যাঁ? কিন্তু যখন এরকম আমার নামটা মনে হয় শুনে থাকবেন। এই টাইপের কথা বললে তখন কিন্তু মাথার মধ্যে এরকম মেডিসিনের নাম চলে আসে। তো কতদিন থেকে আপনার আ কাশি হচ্ছে? এই কতদিন আবার? ৩ মাস থেকে। তো কখন বেশি কাশি হয়? যখন আমার গলায় মরিচের মতন জ্বলে, যখন আমার গলায় মরিচের মতো জ্বলে, তখন কাশি বেশি হয়। যতক্ষণ না জ্বলছে ততক্ষণ কাশি ঐরকম হয় না। তো কখন যখন কাশি বেশি হয় তখন আপনি কি করেন? কি আর করব? কাশি নিজেই থেমে যায়। কাশি থেমে গেলে তখন আরাম লাগে। এই কাশি নিয়ে আপনার মনের মধ্যে কি কাজ করছে? কোন ভাবনা আসে কি? না, না। হাসি ফেস। তো কোন টেনশন বা ভয় কাজ করছে? না, না। এটা নিয়ে আবার কি ভয় আসবে? তবে একটা জিনিস আসে যে মনে হয় যে এটা এমনটা কেন হচ্ছে? আর কি হয়? আর কি চিন্তা আসে? এবার দেখেন খুব ইম্পোর্টেন্ট কথা রুগী বলতেছে। খুব সুন্দর করে নোট করেন। এর আগেও আমি এই টাইপের কেস টেকিং বা এই টাইপের আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে, হয়তো মনে আছে। রুগী খুব ইম্পোর্টেন্ট কথা বলছে। বলছে যে, "কেন যে আমি আইসক্রিমটা খেতে গেলাম? কেন চকোলেট খেলাম?" তো তাকে বললাম যে, "তার মানে আপনার মাথার মধ্যে কাজ করছে যে ওই যে আইসক্রিম বা চকোলেট খাওয়ার জন্যই আপনার এরকম হয়েছে, তাই তো?" জি। মাথা নাড়ায় সে হ্যাঁ, করল। তো তার মানে মনে হচ্ছে যে আপনার এগুলো খাওয়া ঠিক হয়নি। আপনি ভুল করে ফেলেছেন। এমনটাই তো হচ্ছে নাকি? জি, ডাক্তার সাহেব। জি, আমি এগুলো খেয়ে ভুল করে ফেলেছি। রোগী কি বলতেছে? আমি এগুলো খেয়ে ভুল করে ফেলেছি। আগে কি বলল? আমি কেন যে আইসক্রিমটা খাইলাম? কেন যে আমি চকোলেট আইসক্রিম খাইলাম? কেন যে আমি চকোলেট খেলাম? আগের জায়গায় আগে একটু আগে সেই কথাগুলাই বলল। এরপরে তার ভাবনাটা হলো যে আমি এগুলো খেয়ে ভুল করে ফেলেছি এবং এটা খাওয়ার পরেই আমার এই কাশিটা শুরু হয়েছে। যে কাশিটা হলে গলায় মরিচের মতো জ্বলে। তো এই ছোট্ট একটুক জায়গা আর কিচ্ছুর দরকার নাই। এই ছোট্ট একটা জায়গা দিয়েই আমরা কিন্তু একটা খুব সুন্দর রুব্রিক্স নিয়ে নিতে পারি। কি রুব্রিক্স? কি নিতে পারি? একটাই মাত্র মেডিসিন। হয়ে গেল। রুব্রিক্স হলো কমপ্লেনিং অফ ইমাজিনারি ইনজুরি। কমপ্লেনিং অফ ইমাজিনারি ইনজুরি। এই রুব্রিক্সটার অর্থ দাঁড়ায় ইমাজিনারি মানে কল্পিত কোনো ইনজুরি মানে ক্ষতি বা লোকসান হওয়ার সে আশঙ্কা করছে এবং এটা নিয়েই কমপ্লেন করেছে।
সব সময় এই টাইপের ভাষ্য এই রুব্রিক্সে থাকা ব্যক্তিরা বলে, মানে এই ভাষ্যগুলা যদি রোগী আপনাকে দেয় তাহলে আপনি এই রুব্রিক্স নিয়ে নিতে পারেন যে আমার এটা হয়ে গেছে, এর জন্যই এটা হয়েছে, ওর জন্যই এটা হয়েছে, ওইটা করেছিলাম বলে এটা হয়েছে, বুঝছেন? তারপর থেকে এরকম হয়েছে, এগুলা লিখে নিতে পারেন। রুগী এরকম কথা বলে, আমার এটা হয়ে গেছে, ওর জন্যই হয়েছে, এটার জন্যই হয়েছে, ওটার জন্যই হয়েছে, তারপর থেকে এরকম হয়েছে। তো কমপ্লেনিং হলো অসন্তোষ প্রকাশ বা কোনো বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ। কমপ্লেনিং মানে অসন্তোষ, কোনো বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ, অভিযোগ করা, ঠিক আছে? ইমাজিনারি মানে হলো কাল্পনিক, যা শুধুমাত্র ব্যক্তির নিজস্ব বিচারধারা অনুযায়ী বর্তমান এবং যার অস্তিত্ব বাস্তবে কখনোই ছিল না। ইমাজিনারি মানে কাল্পনিক, আমরা কল্পনায় যেটা দেখি, যেটার বাস্তবিক পক্ষে বাস্তবে কোনো অস্তিত্বই নাই। তো যখন কোনো ব্যক্তি ক্ষতি বা ইনজুরির কথা বলে এবং তা নিয়ে সে কমপ্লেইন বা অভিযোগ করে, বাস্তবিক পক্ষে তার নিজস্ব বিচার অনুযায়ী বা ক্যালকুলেশন অনুযায়ী বা তার বুঝ অনুযায়ী তার ক্ষতি হয়েছে, তার কাছে সে বিষয়টা সত্য মনে হয়, সে ক্ষতি অনুভব করছে বলেই তা নিয়ে সে কমপ্লেন করছে। এখন প্রশ্ন হলো সে কমপ্লেন কাকে করবে? আমরা কমপ্লেন কাকে করি? কমপ্লেন তো তাকেই করা যায় যে কমপ্লেনের বা অভিযোগের সমাধান করতে পারে, তাই না? আপনি কি করবেন যে এমন পার্সনকে যে কমপ্লেন করবেন না যে আপনার ওই সমস্যাটার সমাধান করতে পারে। এজন্য সে এমন ব্যক্তিকে কমপ্লেন করবে বা বলবে যে তার কমপ্লেন সমাধান করতে পারবে। সেটা ডাক্তার হতে পারে বা তার পছন্দের কেউ হতে পারে। যেমন ধরেন যে আমার মাঝে মধ্যে ইন্টারনেটের এই যে ওয়াইফাই এর লাইনটা সমস্যা হয়ে যায়। তো আমি কমপ্লেন কাকে করি? আমি অবশ্যই লিঙ্ক থ্রি, আমি যে কোম্পানির থেকে ইন্টারনেট নিয়েছি, যে আইএসপির কাছ থেকে আমি আমার এই ওয়াইফাই লাইন নিয়েছি, আমার তাকে আমি কমপ্লেন করি। আমি অবশ্যই আমার ইন্টারনেট সমস্যার জন্য মোবাইল কোম্পানিগুলাকে, টেলিটক বা গ্রামীণকে আমি কমপ্লেন করি না। হ্যাঁ, যদি মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম হতো, যেমন আমার আব্বার মাঝে মধ্যেই টেলিটক ব্যবহার করেন, মাঝে মধ্যে ওনার নেটওয়ার্ক গায়েব হয়ে যায় 4 দিন 5 দিন, শহরের মধ্যে একদম খুব পাশেই মোবাইলের বিটিএস, কিন্তু দেখা যাচ্ছে 4 দিন 5 দিন নাই, এবং দেখা যাচ্ছে যে ঈদের আগে তার মোবাইল সমস্যা হয়ে যায়। তো আমার টেলিটক অফিসের ওনারা সবাই আমার পেশেন্ট, মানে এই একটা অফিস আছে যেটা বলা যায় আমার কর্পোরেট, আমি তাদের কর্পোরেট ডাক্তার আর কি। মানে পিয়ন থেকে শুরু করে একদম বস, টপ মোস্ট বস সবাই আমার পেশেন্ট। তো তাদেরকে আমি কমপ্লেন করি। হ্যাঁ, এবং এখন আব্বাও বুঝে গেছে কাকে ফোন দিতে হবে। কাস্টমার কেয়ারে কল করেন, সরাসরি তাদেরকে কমপ্লেন করে দেখা যাচ্ছে যে তার প্রবলেম করে নিচ্ছে। হ্যাঁ, তো এই হলো বিষয়। এখন মনে করেন যে আপনার আমরা যেমন ওয়াসার পানি সাপ্লাই আমাদের আছে আর কি, বাসায় যে পানি এটা ওয়াসা থেকে করে। যদি কোনো প্রবলেম হয় ডেফিনেটলি আমি ইলেকট্রিক মানে পিডিবিতে ফোন দিব না, আমি ওয়াসাতে ফোন দিব। হ্যাঁ, তো আপনি কমপ্লেন করেন কেন? কারণ আপনার সমস্যা হচ্ছে বা যে ক্ষতি হচ্ছে তার নিবারণ করার জন্য, সমাধান করার জন্য। এখন আমাদের এই পেশেন্টটা যার কাশি হয়েছে, কাশি ঠিক করার জন্য সে আমাদের কাছে আসছে, ওষুধ খেতে চাচ্ছে। এই ব্যক্তি বলছে যে তার আইসক্রিম খাওয়া ঠিক হয়নি, আমার চকলেট খাওয়া ঠিক হয়নি। এর অর্থ হলো এই ২টা জিনিস খাওয়ার কারণে তার ক্ষতি হয়েছে, আর ক্ষতিটা হলো কাশি। আইসক্রিম এবং চকলেট খাওয়াতে তার কাশি হয়েছে। এটা সম্পূর্ণই তার নিজস্ব চিন্তা চেতনা। এটা কিন্তু অন্য কেউ তার মাথায় ঢুকায়নি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কমপ্লেইনিং ইমাজিনারি ইনজুরি এটা অন্য কেউ কিন্তু ব্যক্তির মাথায় ঢোকায় না। এটা নিজস্ব চিন্তা চেতনায়। আচ্ছা দেখেন, সে যে দোকান থেকে আইসক্রিম বা চকলেট খেয়েছে,
সেখানে তো সে একমাত্র ক্লায়েন্ট না, তাই না? আরো ক্লায়েন্ট খেয়েছে, অথবা তার সাথে তার পরিবারের লোকজনও গেছিল, তারাও খেয়েছিল, তাদের তো হয়নি। কিন্তু সে ওই বিষয়টাকে মাথায় আনছে না। সে মাথায় আনতেছে যে আমি আইসক্রিম খেয়েছি, চকলেট খাইছি, এই আমি তো এগুলা খাই না, এই খাওয়ার পর থেকে আমার কাশি শুরু হয়ে গেছে। তাহলে এই বিষয়টা হলো তার নিজস্ব একটা চিন্তাধারা। ঠিক আছে? ঠিক এই ভাবনার সাথে মিল রেখে খুব কাছাকাছি একটা রুব্রিক্স হলো delusion wrong, he has done wrong, delusion wrong, he has done wrong, delusion wrong, he has done wrong। ঠিক আছে? এইটা কি delusion wrong? delusion মানে তো আমরা জানি যে রোগীর ভাবনা, রোগী যেটা মনে করে। তো এর অর্থ হলো, এই রুব্রিক্সটার অর্থ হলো যে সে কোনো কিছু ভুল করে ফেলেছে। ভুল, রং। রঙের অর্থ, রং মানে কি? রঙের, রংটা হচ্ছে এরকম জিনিস, ধরেন যে আমরা কতদিন দেখলাম যে হায়োসেমাস একটা প্রশ্ন করে আরেক দিকে চলে যাচ্ছিল, তাই না? উত্তর আরেক দিকে দিচ্ছিল। তো এই রঙের বিষয়টা আগে বুঝি, তারপর ওইদিকে আসছি। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার রং, আপনার নাম কি? হ্যাঁ, আমি ডক্টর নাসির ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নাম কি? উনি বললেন যে আমি সকালবেলা ভাত খাইছি। তাহলে উত্তরটা কি ঠিক হলো? ডেফিনেটলি ঠিক হলো না, উত্তরটা ভুল হলো বা রং হলো। আবার মনে করেন আপনি পরীক্ষায় বসছেন, একটা প্রশ্ন আসছে আর আপনি আরেকটা উত্তর দিচ্ছেন, তাহলে এটা কি হলো? ওটাও ভুল হলো। পরীক্ষক কি আপনাকে নাম্বার দেবে? ডেফিনেটলি আপনাকে নাম্বার দেবে না, আপনাকে কেটে দিবে। ভুল লেখার জন্য আপনার নাম্বার কাটা যাবে। তাহলে বলা যায় রং হল, রং করার জন্য সব সময় ক্ষতি হয়। ভুল উত্তর দিয়েছেন, তার মানে আপনারই ক্ষতি আপনি করে ফেললেন, আপনি নাম্বার পাবেন না। আপনি যে নাম্বারটা পাওয়ার কথা ছিল, পুরো নাম্বার, সেটা আপনি পাবেন না, ভুল উত্তর দিয়েছেন, তাহলে ক্ষতি তো আপনারই হলো। তাহলে রং করার জন্য সব সময় ক্ষতি হয় বা ক্ষতির সম্ভাবনা থাকে, কোনো না কোনো একটা সমস্যা ওটা থেকে হতেই পারে। তো আমরা রং কিন্তু দুই ভাবে করি, বুঝছেন? আমরা রং দুই ভাবে করি, একটা হলো ভুল ক্রমে আমরা করতে পারি, আর দ্বিতীয় হচ্ছে আমরা জেনে বুঝে করতে পারি। তো জেনে বুঝে রং কিভাবে আবার হয়? জেনে বুঝে মানুষ রং করে? ডেফিনেটলি রং করে। আপনি বাইক চালাচ্ছেন, আপনি রং সাইড দিয়ে যাচ্ছেন, ওটা আপনি জানেন, জানেন না যে ওই দিক দিয়ে যাওয়া যাবে না, কিন্তু আপনি যাচ্ছেন। তো আপনি যদি এই রুব্রিক্সটা নেওয়ার ক্ষেত্রে ভুল ক্রমে যদি হয়ে থাকে, তাহলে এই রুব্রিক্সটা আপনি কিন্তু সহজেই নিতে পারবেন। আর যদি জেনে বুঝে করে থাকেন, তাহলে সেটা এই রুব্রিক্সের ক্ষেত্রে হবে না, ওটা প্ল্যান করে করা হয়ে গেল। তো এই রুব্রিক্সটার ক্ষেত্রে বিষয়টা দাঁড়ালো যে সে না জেনেই কাজটা করে ফেলেছে। সে না জেনেই কাজটা করে ফেলেছে। শুধু যদি সে জানতো যে চকলেট খেলে বা আইসক্রিম খেলে নিশ্চিতভাবে আমার কাশি হবে, নিশ্চিতভাবে আমার কাশি হবে, এটা যদি সে জানতো এবং তা জানা সত্ত্বেও যদি সে খেত, তাহলে কিন্তু এই রুব্রিক্সটা নেওয়া যেত না। বুঝতে পারছেন? যদি সে জানতো যে না এটা খেলে আমার এটা হবে, আর খায় নিয়েছে, তখন কিন্তু রং, এই রুব্রিক্স আপনারা নিতে পারবেন না। তাহলে রঙের বিষয়টা হলো যে জিনিসটা যেভাবে করা দরকার ছিল, যা অন্যরা মেনে নেয় বা নিত, সেটা ওইভাবে না করে উল্টা করে ফেলেছে অথবা আলাদা কিছু করে ফেলেছে, এবং যাতে তার ক্ষতি হয়েছে বা লোকসান হয়েছে। যেমন ধরেন যে আমাদের এখানে রাজশাহী শহরের মূল যে পয়েন্ট, সেটাকে আমরা বলি সাহেব বাজার 0 পয়েন্ট। সেখানে কাপড়পট্টি বলে একটা জায়গা আছে, কাপড়ের দোকান-টোকান। আমরা যারা অনেক পুরনো, তারা মানে এখন মডার্ন রাজশাহীর চেহারা দেখিনি, তখন দেখতাম ওখানে একদম পুরা কাপড় বিক্রি হইতো, কাপড়ের পাইকারি থেকে খুচরা সব থাকতো। তো ওটাকে কাপড়পট্টি বলা হয়। তো আপনি মনে করলেন যে আপনি ওইরকম একটা জায়গায় কাপড়পট্টিতে একটা হোমিওপ্যাথিক চেম্বার দিবেন বলে সিদ্ধান্ত নিলেন। অত কিছু না ভেবে আপনি ওইরকম, যেহেতু একদম শহরের সেন্ট্রাল একটা জায়গা, ডেফিনিটলি সেখানে একটা দোকান ঘর নিতে গেলে আপনাকে অনেক টাকা অ্যাডভান্স দিতে হবে, সেলামি আমরা যেটাকে বলি। তো দোকানের ভাড়াটাও হয়ে গেল, একটা ভালো অ্যামাউন্টও নির্ধারণ হলো,
মানে সেন্ট্রাল পয়েন্টে ভাড়া তো 2-4 হাজার টাকা হবে না, তো 20-25 হাজার টাকা হবে। তো আপনি একটা ভালো সেলামি দিলেন 5-7 লাখ টাকার, আবার 20 হাজার টাকা বা 15 হাজার টাকা ভাড়া দিয়েও একটা দোকান নিয়ে নিলেন, দিয়ে আপনার চেম্বার বানায় ফেললেন। তো কাপড় পট্টিতে কি হয়? কাপড় পট্টিতে মানুষ কি করতে আসে? কাপড় কিনতে আসে। আপনি যদি মাছের বাজারে যান তাহলে মাছ কিনতে আসবে, ওখানে তার অন্য কিছু হবে না। তো আপনি সেখানে দিলেন একটা মানে ফার্মেসি অথবা একটা চেম্বার। তো লোকজন আসছে কাপড় কিনছে, কিন্তু আপনার কাছে তো চিকিৎসা নিতে আসছে না। এভাবে আপনি মাস পার করছেন, মাসের পর মাস কেটে যাচ্ছে, 2 মাস, 4 মাস, 6 মাস, আপনি ঘরের ভাড়া তুলতেই পারছেন না। এবার আপনার কাছে মনে হওয়া শুরু হলো, তো আমি তো চেম্বারটা দিয়ে ভুল করে ফেলেছি। কিন্তু এজন্য আপনি কিন্তু কারো কাছে কমপ্লেন করছেন না, আপনার করার নাই, কারণ আপনি তো সিদ্ধান্ত নিয়েছেন ভেবে চিন্তে যে না, কাপড় পট্টিতে অনেক লোকজন আসে, হ্যাঁ আমি সেখানে চেম্বার দিব, এখানে আমার প্রচুর রোগী হবে। বিষয়টা তো তা না। চেম্বার দেওয়ার সময় আপনারা যদি মনে করেন যে যেমন ধরেন আমাদের চেম্বারের আশেপাশে প্রচুর কোচিং সেন্টার আছে। আমার চেম্বারের দোতলা 3 তলায় বড় বড় কোচিং সেন্টার আছে। প্রতিদিন আমার চেম্বারের সামনে দিয়ে কমপক্ষে 4 থেকে 5 হাজার স্টুডেন্ট যায়। কিন্তু ধরেন যে আমার তো প্রায় এখানে চেম্বার দেওয়া 8-10 বছর হয়েই গেল। 10 বছর না হলেও তো 8-9 বছর তো হলোই। 8-9 বছরে আমি হার্ডলি 2 থেকে 3টা পেশেন্ট পেয়েছি, মানে স্টুডেন্ট যারা এসে পরিচয় দিয়েছে যে এইখানে আপনার সাইনবোর্ড দেখেছি, আমরা উপরে পড়ালেখা করি, অমুক ভাইয়ার কাছে কোচিং করি, সেখান থেকে। তো এই কনসেপ্টটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে চেম্বার দিতে গেলে লোকেশন সিলেকশনের কনসেপ্টটা কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। হ্যাঁ, যেমন ধরেন আমাদের এখানে একটা জায়গা আছে যেটাকে আমরা হোমিওপ্যাথি বলি আর কি, মালোপাড়া একটা জায়গা আছে, সেখানে প্রচুর হোমিও ডাক্তারের একই সাথে আছে। হ্যাঁ, সেখানে কিন্তু ফ্লটিং রুগী অনেক বেশি হয়। আমি যশোরের একটা জায়গা জানি, সেখানে অনেক জায়গার নাম মনে নাই, তো ওখানে পাশাপাশি অনেক হোমিও ডাক্তার। হ্যাঁ, সেখানে কিন্তু রুগীরা আসে, রুগীরা অনেক জায়গায় যায়। যদিও আমি মনে করি যশোর হোমিওপ্যাথি স্বর্গরাজ্য, সেখানে এডুকেশন, হোমিও চিকিৎসা বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে অনেক হাই, এবং তাদের পড়ালেখা স্টাডি লেভেলটাও অনেক আছে ভালো। কিন্তু আমরা মনে করি কি যে আলাদা একটা জায়গায় যাবো, ওখানে তো 2টা ডাক্তার আছে, ওখানে দিলে আমার চেম্বার হবে না। বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, রুগী যখন বুঝবে যে ওই অঞ্চলে গেলে আমি ট্রিটমেন্ট, মানুষ বুঝবে যে ওই অঞ্চলে গেলে আমি হোমিও ডাক্তার পাবো, আমাকে ওখান থেকে ট্রিটমেন্ট নিতে হবে, হ্যাঁ ওখানে ইয়ে করা যায়, তো তারা কিন্তু ওখানেই যায়। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। তো এই ব্যক্তি যে বা আপনি কাপড় পট্টিতে হোমিও চেম্বার দিলেন, দিয়ে আপনার আর্থিক ক্ষতি করে ফেললেন, আপনি কিন্তু কারো কাছে কমপ্লেন করছেন না। এরকম ক্ষেত্রে কিন্তু এই রুব্রিক্সটা নেওয়া যাবে না। কোন রুব্রিক্স নেওয়া যাবে না? এই যে ডেলুশন, রং হি হ্যাজ রং ডান, এই রুব্রিক্স আপনি নিতে পারবেন না। আপনি মনে করলেন যে এই বাজারে কাপড় পট্টিতে আপনি চেম্বার দিয়ে কাজটা ভুল করেছেন, এবং এই ভুল কাজ করলে লোকসান বা ক্ষতি এইটা হচ্ছে আপনার প্রায় নিশ্চিত। তারপরেও আপনি কিন্তু এই কাজটা করে ফেলেছেন। তো যাক, আমরা মূল জায়গায় আসি। এই 2 রুব্রিক্স, এই যে একটু আগে যে রুব্রিক্সটা বললাম, হ্যাঁ? কমপ্লেনিং, ইমাজিনারি ইনজুরি এবং ডেলুশন রং ডান, এই 2টা কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। যদি ভুল করার এই ভাবনাটা ব্যক্তির মস্তিষ্কের মধ্যে অনেক বেশি প্রভাব ফেলতে থাকে, তখন দেখা যায় যে সে বারবার একই বিষয় নিয়ে কথা বলবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলি না যে প্রিডমিনেন্ট বিষয়টা পিপিপি আমরা করি, তাই না? পিপিপি নিয়ে তো মানে আমাদের পুরনো যারা আছেন তারা জানেন। তার মধ্যে একটা প্রিডমিনেন্ট, প্রিডমিনেন্টটা কোন জিনিস? যে জিনিসটা হচ্ছে আপনার মস্তিষ্কের মধ্যে কাজ করছে। রুগী, আপনি এটা বুঝবেন কি করে যে আমার মস্তিষ্কে কি কাজ করছে? আমি যে বিষয়টা নিয়ে বারবার কথা বলবো সেটাই হলো প্রিডমিনেন্ট। এটা একটা নোট রাখবেন। হ্যাঁ, যেখানেই যাবে সেখানে যেয়ে সে একই কথা বলবে, বারবার বলবে। এমনকি এই বিষয়টা নিয়ে কথা বলার দরকার নাই, যেখানে যেয়ে কথা বলার দরকার নাই, সেখানে যেয়েও সে দেখা যাচ্ছে যে ওই কথা টেনে নিয়ে আসছে। সে যে ভুল করেছে সে ভুলের কথা টেনে নিয়ে আসবে। তাহলে ওই বিষয়টা হবে তার প্রিডমিনেন্ট। মানে সে যে ভুল করেছে
তার ভেতরে ভেতরে ভুলের অনুভূতি কাজ করছে, তার মস্তিষ্কের মধ্যে গেঁথে গেছে। এই জন্যই সে বারবার কথাটা বলতে থাকে। এখন যদি তাকে বলা হয় যে যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন তো, এই ভুল নিয়ে কি আজীবন বসে থাকবেন নাকি? কিন্তু দেখা যাবে যে ওই ব্যক্তি এই যে আপনি বলে দিলেন বা আমি বললাম যে বাদ দেন তো, রাখেন তো, এই কথা তার উপরে কোনো প্রভাব পড়বে না। তার মাথা থেকে সেটা বের হবে না, সে ভুলটা যে করেছে সেটা বের হবে না, বারবার ওটাই চলতে থাকবে, সে বারবার ভুলের কথা বলতে থাকবে, যেন এই ভুল তার পুরোপুরি মস্তিষ্ককে ঘিরে ফেলেছে। ঠিক আছে? এইরকম একটা অবস্থা তার মধ্যে হয়ে যাবে। তো এরকম অবস্থার জন্য এই যে মাথার মধ্যে খালি ঘুরছে, যতই তাকে কনসোলেশন করা হোক, যতই তাকে বোঝানো হোক, বাড়াচ্ছে না। তো এইরকম একটা অবস্থার খুব কাছাকাছি আরেকটা রুব্রিক্স আছে, ডেলিরিয়াম রং, ডেলিরিয়াম অফ ইমাজিনড রংস। ডেলিরিয়াম, এটাও লিখে নেন, আচ্ছা একটু করে রুব্রিক শিখি। ডেলিরিয়াম অফ ইমাজিন রং। ঠিক আছে? তার সাথে যা হয়েছে, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, হ্যাঁ, উনারা বলেছে যে কিছুই তো হয়নি, সেটাতে খারাপ কিছু হয়নি, কোনো সমস্যা নাই, হয়েছে তো ভালো হয়েছে, কিন্তু তার কাছে মনে হয়েছে যে না, ভুল হয়েছে, যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, খারাপ হয়েছে। তার কাছে মনে হয় যে তার সাথে যা হয়েছে খারাপ হয়েছে, মানে তার লোকসান হয়েছে, ক্ষতি হয়েছে। তার মনের লোকসানের ভাবনাটা তার মানে মনের অনেক ডিপ লেভেলে কাজ করে, গভীরভাবে কাজ করে। আর এই কারণে হায়োসিমাস ব্যক্তি কোনো নতুন কাজ করতে ভয় পায়, নতুন কোনো ডাক্তারের কাছে যেয়ে চিকিৎসা করতে ভয় পায়, যদি ডাক্তার তাকে ভুল ওষুধ দিয়ে দেয়। এমন ভাবনা মানুষের মধ্যে কখন তৈরি হয়? যদি দুই একবার সে ধোঁকা খায়, দুই একবার সে রং সাফার্ড হয়ে যায়, তখন তার মধ্যে এরকম ভাবনা তৈরি হয়। এমনি এমনি কিন্তু মানুষের মধ্যে এরকম স্বভাব তৈরি হয় না। বুঝতে পারছেন? তাহলে হায়োসোমাস আমরা বলতে পারি যে ধোঁকা খাওয়ার পরে, ক্ষতি হওয়ার পরে, ভয় হওয়ার পরে, এই যে যেমন গতদিনকে বললাম না যে বাচ্চাটার মুখের মধ্যে মা যখন জ্বর আসছিল তখন ১ চামচ তিতা ওষুধ দিয়ে দিয়েছে। তো ১ম এ বুঝতে পারেনি। মুখে নিয়েই তো তার অবস্থা খারাপ। কি? হ্যাঁ? তো পরের বারে সে কি আচরণ করতেছিল? মা যদি রান্নাঘর থেকে একটা চামচ নিয়ে আসে, তার মাথার মধ্যে কাজ করছে, "আরে বাবা, মা মনে হয় আবার আমাকে নিয়ে এসে পুডিং খেতে দেয়, তাও তার মধ্যে হয়।" তার মানে মানুষের কখনো না কখনো ২-১ বার এরকম ধোঁকা-টোকা খাওয়ার পরে মানুষের মধ্যে এরকম স্বভাব তৈরি হয়। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন একটা ওষুধের একটা রুব্রিক্স এর সাথে আরেকটা রুব্রিক্স সম্পৃক্ত থাকে। আপনি যদি খুব ডিপ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, আপনি যদি রুব্রিক্স ভালোভাবে বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনি একটার সাথে আরেকটা রুব্রিক্স খুব ওতপ্রোতভাবে জড়িত থাকে। আপনি আলাদাভাবে বুঝবেন, ভাষা এই ২ টা ভাষ্য নিলেন, নিয়ে রুব্রিক্স আলাদা করে বুঝে ফেললেন। এই বিষয়টা কিন্তু এরকম না। যদি ওরকম হয় তাহলে কখনোই আপনি ওই ভাবনা দিয়ে বা ওই আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আপনি সিমিলি ইমামে যেতে পারবেন না। তো এখন অনেক ব্যক্তি কোনো কারণে যদি লোকসান হয়ে যায়, তাহলে সে পরবর্তীতে ওই কাজ করতে গেলে অনেক সতর্ক থাকে বা অনেক কেয়ারফুল থাকে, যাতে পরবর্তীতে আর কোনো প্রকার ভুল তার না হয়। অথবা সে কাজ সে করবেই না। হ্যাঁ? যে এটা ভাববে যে এটা আমার জন্য না। এই কাজটা আমার জন্য উপযোগী না। কিন্তু সে সবসময় সে বিষয়টা নিয়ে ভয় পাবে না। তাহলে এটা হলো একজন ব্যক্তির বুদ্ধিমত্তা, যে কাজটা সে করতে যাচ্ছে সেটা ভুল হয়েছে বা সেটা করলে তার লোকসান হবে, এবং যদি সে কাজটা করা তার জন্য জরুরি হয়, তাহলে সে কাজটা খুব সাবধানের সাথে করবে। অথবা যদি না করা যায়, মানে স্কেপ করা, যদি না করা যায় সে পালাবে। ঠিক আছে? এই ভয়টা তার মধ্যে কাজ করে। কিন্তু সে ব্যক্তি যখন মূর্খ হয়, তখন সে কোনো কারণ ছাড়াই প্রত্যেকটা কাজে ভয় পাবে। মনের মধ্যে সবসময় কাজ করতে থাকবে, আমার যদি লোকসান হয়ে যায়, আমার যদি লোকসান হয়ে যায়, এটা করে যদি আমার ক্ষতি হয়, এটা করলে যদি ওরকমটা হয়। এই যে ভাবনা, এই ভাবনাটাই হলো ফিয়ার বিট্রেট অফ বিইং। এটা হায়াসোমাসের, আমি গতদিনও বললাম, হায়াসোমাসের খুব গুরুত্বপূর্ণ একটা ভাবনা। এটা দিয়ে হায়াসোমাস দিয়ে দেওয়া যায়। ঠিক আছে? তো
তাহলে এই অনুসিদ্ধান্তে আসা যায়, এতক্ষণ যে আলোচনা করলাম এটা যদি সামারাইজ করি, তাহলে বলা যাবে যে হায়োসিয়ামাস ব্যক্তি একটা লেভেল পর্যন্ত মূর্খ হয়, ফুল মূর্খ। হ্যাঁ, এই কারণে সে সঠিক সময়ে সঠিক আচরণ করতে পারে না। এইটা হলো আপনাকে বুঝতে হবে। আর হায়োসোমাস, আমি এর আগেও বলেছিলাম, হায়োসোমাস মানে একটা ধোঁয়াশার মধ্যে থাকে, কি করতে হবে কি করতে হবে না বুঝতে পারে না, এই কারণে সঠিক রিয়াকশনটা সে টাইম মতো দিতে পারে না। এরপরে আরেকটা রুব্রিক্স আলোচনা করব, ডেলুশন রং ফ্রেন্সিস হি হ্যাজ ডান। ডেলুশন রং ফ্রেন্সিস, আমি এটা সেদিন একটু মনে হয় আলোচনা করছিলাম, আর আরেকটু আজকে আলোচনা করি। ডেলুশন রং ফ্রেন্সিস হি হ্যাজ ডান। তো রং, রং মানে হলো যেটা সঠিক না, নৈতিকভাবে যেটা সঠিক না, ভালো না। হ্যাঁ, ফ্রেন্সিস, ফ্রেন্সিস মানে হচ্ছে খামখেয়ালি আচরণ, খামখেয়ালি অ্যাটিটিউড, সেটার প্রবণতা, খেয়াল খুশি মতো আচরণ করে, সেটা তো ফ্রেন্সিস। ফ্যান্সি মানে, ফ্যান্সি মানে যেটা সাদাসিধে নয়, নট প্ল্যান্ড, হ্যাঁ, যেটা হচ্ছে অর্নামেন্টাল। তাহলে এই রুব্রিক্সটার যদি আমরা অর্থ করি, তাহলে দাঁড়াবে যে ব্যক্তি মনে করছে যে তার নেওয়া পদক্ষেপে কি ভুল ছিল এবং সেটা ঠিক মতো বিচার বিশ্লেষণ করে করা হয়নি। তো রুগী বলছে যে আমি বুঝতে পারছি যে আপনার পরামর্শ ছাড়াই ওষুধ খাওয়াটা আমার মোটেই ঠিক হয়নি। রুগী এসে বলতেছে যে আমি রিয়েলাইজ করতে পারছি যে আপনার পরামর্শ ছাড়া আমার এই ওষুধটা খাওয়া ঠিক হয়নি। আরেকজন রুগী বলছে যে খাওয়ার পরে আমার মনে হলো যে এটা আমার খাওয়া ঠিক হয়নি, আমি ভুলেই গেছিলাম যে এই খাবারগুলা শুট আমার হয় না। ডাক্তার সাহেব, আমি বিয়ে বাড়িতে গেছিলাম, তো যে তো সবার সাথে বসে আমি তো খেয়ে ফেললাম, হ্যাঁ, বিরিয়ানি খেলাম, তারপরে খাওয়ার শেষে জর্দা দই, পরে আমার মনে হলো ও আমার তো দই খাওয়াটা ঠিক হয়নি, আমি ভুলেই গেছিলাম। রুগী সেরকম করে বলে। রুগী বলে যে আমি বুঝতে পারছি যে এই কষ্টটা হয়েছে আমার এই বিষয় নিয়ে, আমার এই বিষয়ে অবহেলার কারণে, আমি অবহেলা করেছিলাম, তাই আমার এরকম হয়েছে। দেখেন, আমি ডিফারেন্ট ডিফারেন্ট রুগীর ভাষ্য আমি আপনাদেরকে বলছি। রুগীরা এরকম রং ফ্রেন্সিসে থাকা রুগীরা এই কথাগুলাই বলে। আরেকজন রুগী বলছে যে দীর্ঘদিন আমি অ্যালার্জির সমস্যা থেকে ভালো ছিলাম, এরপরে আমার পরীক্ষা করে দেখতে ইচ্ছা হলো যে আমার অ্যালার্জিটা কি স্থায়ীভাবে ঠিক হয়েছে কিনা। মানে এই রুগী হচ্ছে খুব কসাস ছিল, সে সবকিছু মেনে বেছে চলতো, তো তার অ্যালার্জির সমস্যা হতো না। তো এখন সে ভাবছে যে আমি যে দীর্ঘদিন থেকে অ্যালার্জির সমস্যা আমার তো ভালো ছিল, আমি তো স্থায়ীভাবে ভালো হয়ে গেল কিনা এটা পরীক্ষা করে দেখার জন্য আমি আবার অ্যালার্জির খাবার খেলাম, অ্যালার্জিটিক খাবার খেলাম, একটু ইলিশ মাছ খাইলাম, একটু চিংড়ি মাছ খাইলাম, একটু গরুর গোস্ত খাইলাম। এটা খাওয়ার পরেই ডাক্তার সাহেব এমন বাড়লো, তখন আমি বুঝতে পারলাম যে আমার এই এক্সপেরিমেন্টটা করাটা ঠিক হয়নি, আমি যে কাজটা করেছি সেটা রং ফ্রেন্সিস হয়ে গেছে, রং ডান করে ফেলেছে। এবার বুঝতে পারলেন রং ফ্রেন্সিস? রুগীরা এরকম কথা বলে। এরপরে সেদিনও আলোচনা করলাম হাই স্পিরিটেড। হাই স্পিরিটেড কি ব্যাপার, আজকে কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? মানুষজন দেখছি যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, রিকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। তো হাই স্পিরিটেড হলো ব্যক্তির মনোবল সব সময় উচ্চ থাকে, উপরে তোলা থাকে, যতই অপ্রতিকূল পরিস্থিতি আসুক না কেন সে হার মানে না, ওই পরিস্থিতিতে সে ফাইট করতে থাকে, আমি পারবো আমি পারবো, আই ক্যান ডু আই ক্যান ডু। হ্যাঁ, আমার কাছে মনে হয় না যে এই পরিস্থিতিতে আমি জিততে পারবো। হ্যাঁ, বলা যায় পরিস্থিতির সঠিক বিচার করতে না পারার কারণে
সে নিরাশ হয় না, সে সবসময় মনোবল উঁচুতে রাখে। একদম অনেক খারাপ কিছু হয়ে গেছে, তারপর সে ওটা ক্যালকুলেট করতে পারছে না, বুঝতে পারছে না। এই কারণে সে তার মনোবলটাকে অনেক উঁচু রাখছে। ধরেন যে কোনো একটা ব্যক্তি মানে একজন ম্যারাথনে অংশগ্রহণ করছে, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, কিন্তু সে ব্যক্তি কোনো কারণে পিছিয়ে পড়ে। ধরে নেন যে অনেক পিছায় পড়ছে, হয়তো রগে একটু টান খাইছে, দৌড়াতে পারেনি, অনেকখানি সে পিছায় পড়েছে। ম্যারাথন, তো ম্যারাথন 15 কিলোমিটার দৌড়াতে হয়, 2-3 কিলোমিটার দৌড়ানোর পরে তার পায়ের মধ্যে টান ধরেছে, সে অনেকখানি পিছায় গেছে। অন্যরা মনে করেন যে প্রায় 12 কিলোমিটার এগিয়ে গেছে, সে পিছাতে পিছাতে 8 কিলোমিটার 9 কিলোমিটার পর্যন্ত গেছে। এখন এই ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন, যত জোরেই দৌড়াক না কেন, সে তোর প্রতিযোগিতায় জিততে পারবে না। কিন্তু তারপরেও সে পুরোপুরি তার জান প্রাণ লাগায় দৌড়াতে থাকে, সে হার স্বীকার করবে না। আমি কি বুঝাতে পারছি? এরকম একটা সিনারিও কল্পনা করেন, একসাথে সবাই দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একজনের পায়ে টান লাগার জন্য সে পিছায় পড়লো, ধরেন 2-3 কিলো পিছায় গেল, অন্যরা সব আগায় যাচ্ছে, কিন্তু এ তো দেখতে পাচ্ছে না। সে মনে করতেছে যে ওরা হয়তো একটু সামনেই আছে, কিন্তু ওরা তো 3-4 কিলো তাকে ছেড়ে সামনে চলে গেছে। তো সে করছে কি, সে একদম জান প্রাণ লাগায় সে দৌড়াতে থাকতেছে, এবং সে মোটেই হার স্বীকার করছে না, একদম শেষ পর্যন্ত আমাকে জিততেই হবে। তো এই বিষয়টা হলো হাই স্পিরিটেড। ধরেন যে কোনো ব্যক্তির ক্যান্সার হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার কোনো ভয় লাগছে না, এ কারণে সে কোনো প্রকার সাবধানতা অবলম্বন করছে না, কোনো প্রকার চিকিৎসা সে নিচ্ছে না। তাই তার আত্মীয় স্বজনরা ধরেই ফেলেছে যে এটা তো খুব মারাত্মক অসুখ, এটাতে তো তার অনেক কষ্ট হবে, অসুবিধা হবে, কিন্তু সে ওই আত্মীয় স্বজন তাকে যতই বুঝাক না কেন, সে তাদের কথা মোটেই মাথায় আনছে না, বরং সে বারবার বলছে না আমার কিছু হবে না, আমার কিছু হবে না। তো তার এরকম অ্যাটিটিউড মনে হচ্ছে যে সে এক ধরনের মূর্খামির মধ্যে সে আছে, মূর্খামির মধ্যে একদম সে আছে। হ্যাঁ, একদম মূর্খ পার্সন। সে বোঝায় ক্যান্সার ট্যান্সার এগুলো কিছু হবে না। হ্যাঁ, এগুলা ডাক্তাররা রোগীদের বোকা বানানোর জন্য, তাদের কাছে টাকা পয়সা কামানোর জন্য এই কাজ করে। সবাই জানে, হ্যাঁ, সবাই জানে যে আহ, সে যে কথাগুলা বলতেছে, তার যে চিন্তাধারা, এই বিষয়গুলো হচ্ছে একদম সম্পূর্ণ মূর্খামি। এই কথাগুলা মানে ক্যান্সার বিষয়টাই সে বুঝে না, এই কারণে তাকে বুঝানোরও কাম নাই। অথচ এই পার্সন ক্যান্সার ট্যান্সার কিছু না, কি হবে এগুলা, এগুলা আমার কি হবে। তো এই জন্য আমরা বলতে পারি হায় সমাজ যতক্ষণ পর্যন্ত কোনো লোকসানে না পড়ে, ততক্ষণ পর্যন্ত সেই ধরনের মূর্খতাপূর্ণ আচরণ করতে থাকে, এবং তার এই মূর্খতাপূর্ণ মনোবলটা সে বজায় রাখে। এখন তার ভয় লাগা শুরু হয় যে আমার অসুখ হয়ে গেছে, আমার তো চিকিৎসা করতে হবে। যখন তার মধ্যে মনে হয় যে তার মধ্যে কোনো একটা কমপ্লিকেশন অ্যারাইজ করছে, তার কাছে রিস্কি মনে হচ্ছে, তখন সে ছুটতে ছুটতে সে ডাক্তারের কাছে আসবে, আপনার কাছে আসবে। তো এই একটা বিষয় হায়াসোমাসের ক্ষেত্রে আমরা দেখি। তো আমরা আবার ওই শুরু করছিলাম যে পার্সনকে নিয়ে, সেই পার্সনের ইয়েতে যাই। দেখেন, লোকটা তার কাশির জন্য অনেক বেশি পেরেশান হয়েছিল, তার বারবার কাশি হচ্ছে, এবং সে বলতেছিল যে আমার চকলেট এবং আইসক্রিম খাওয়ার জন্য আমার কাশি হয়েছে। তারপরেও সে কি বারবার হাসছিল, হ্যাঁ, হাসছে এরকম করে, তাই না? হাসছে। এই পার্সোনাল দেখেন হাসবে, গান গাবে ২-১টা করে লাইন, এই টাইপের। সব হায়সমস না, কিছু হায়সমস। তো তার চেহারার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে সে যে কর্মকাণ্ডগুলা করছে, এগুলো দেখে আপনার কাছে কখনোই মনে হবে না সে ইন্টেলেকচুয়াল একজন। তার তার মধ্যে যে ইন্টেলিজেন্সি আছে এটা মনে হবে না। তার যে হাসিটা মুখে লাগানো ছিল, সেই হাসিটা ওই যে কৃতদাসের হাসি। হ্যাঁ, একদম মূর্খের মতো হাসি। হ্যাঁ, এগুলো হলো অবজারভেশন পয়েন্ট। এই অবজারভেশন পয়েন্ট দিয়ে আমরা কিন্তু অনেক রুব্রিক্সে যেতে পারি। এই যে হাসি,
কাশির সাথে হাসি বা এইরকম অ্যাটিচিউড, এগুলা দিয়ে অনেকগুলো রুব্রিক্স আমরা আসতে পারে। যেমন ডেলিরিয়াম লাফিং, আমি রুব্রিক্স গুলো দিয়ে দিই, আপনি আপনারা লিখে নেন। ডেলিরিয়াম লাফিং, তারপর হচ্ছে ডেলিরিয়াম চেয়ারফুল, গে চেয়ারফুল, ঠিক আছে। তারপরে ডেলিরিয়াম কমিক্যাল। এই তিনটা রুব্রিক্সই আমরা যদি ইয়ে দেখি, ডিকশনারি মিনিং দেখি, তাহলে পাবেন যে এই প্রত্যেকটা জিনিসই সে যে মূর্খ, অতটা জ্ঞান রাখে না, মূর্খতাপূর্ণ কর্মকাণ্ডে সে করে, এটাকে নির্দেশ করে। তার মূর্খতাপূর্ণ কর্মকাণ্ডের ফলশ্রুতিতে সে বিভিন্ন সময় নানান ধরনের অদ্ভুত অদ্ভুত আচরণ করবে আপনার সামনে। তার ওই কর্মকাণ্ড দেখে আপনার অবশ্য মজাও লাগবে, অন্যদেরও মজা লাগে, এবং সে এটা খেয়ালও রাখে যে তার কর্মকাণ্ডে অন্যরা মজাও পাচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে আমাকে দেখে অন্যরা আনন্দ পাচ্ছে, এটা খুব, আমি একটা খুব মহান কাজ করছি, খুব মজা পাইছে যে আমার এরকম হাসি, তার জেস্টার, লোকভঙ্গি, এবং পাগলের মতন, মানে পাগল না তো ভাঁড়ের মতন, হ্যাঁ ভাঁড়ের মতন আমরা এই যে জোকাররা যে কাজ করে না, নিজেরা অন্যদেরকে ইয়ে করে, হ্যাঁ এরকম মনে হয় খুব ভালো। তার কাছে মনে হয় আমি একটা ভালো কাজ করছি, এবং সে ওটাকে এনজয় করে। তার উল্টাপাল্টা আচরণ নিয়ে সে নিজেও মজা পায়। তো এইরকম ক্ষেত্রে এই ধরনের আচরণ, এই যে মজা পাওয়া, এটা এক ধরনের কিন্তু তার খেলা, এবং এই খেলাটাকে আমরা কিন্তু অ্যান্টিক প্লেইং এই রুব্রিক্স দিয়ে নিতে পারি। অ্যান্টিক, অ্যান্টিক কি, অ্যান্টিকের মানে কি বলেন তো? অ্যান্টিক, অ্যান্টিক মানে হোয়াট ইজ অ্যান্টিক? অ্যান্টিক আমরা বলি না যে অদ্ভুত, কিম্ভূত কিমাকার, হ্যাঁ অ্যান্টিক প্রোডাক্ট। হ্যাঁ, তো এই অ্যান্টিক প্লেইং হচ্ছে আমরা চিন্তা করতে পারি। সার্কাসের জোকাররা যেরকম কি জেনে বুঝে উল্টাপাল্টা আচরণ করে, ঠিক আছে, এমন প্ল্যান্ড ওয়েতে তারা অঙ্গভঙ্গি করে এরকম 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 করবে, চোখ পিট 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 করবে, হ্যাঁ কেন করে? যাতে দর্শকরা হাসে, আনন্দ পায়, তার কর্মকাণ্ড লোকজন যাতে এনজয় করে, এটাই তার লক্ষ্য। কিন্তু আমাদের সামনে বসে থাকা এই পেশেন্টটা তো জোকার না যে সে ওরকম কাজ কাম করবে, হ্যাঁ ওরকম কাজ কাম করবে, এইটা কিন্তু ইয়া না, হ্যাঁ মানে হবে এটা কিন্তু না। তো সে মানে এমন কাজ করছে যে তার ভেতরে এক ধরনের চাহিদা তৈরি করছে, তার কাছে মনে হচ্ছে যে আমি যা কিছু করছি খুব ভালো করছি, বেশ করছি, হ্যাঁ এবং তার মধ্যে কাজ করে যে আমি এটা করতে পারি, এখান থেকে আমি এরকম হতে পারি, এই টাইপের একটা ভাবনা তার মধ্যে আসে। দেখেন আমি একটা সুন্দর রুব্রিক্স এখানে বলি, হ্যাঁ এই রুব্রিক্সটা একমাত্র মেডিসিন আছে হায়োসোমাস, সেটা হচ্ছে ডেলুশন হার্লেকুইন, হার্লেকুইন হি ইজ এ হার্লেকুইন, হ্যাঁ ডেলুশন হার্লেকুইন হি ইজ এ হার্লেকুইন, ডেলুশন হার্লেকুইন, ডেলুশন হি ইজ এ হার্লেকুইন, একটা মেডিসিন হায়োসোমাস। এই হার্লেকুইনটা কি, তাহলে এই আচরণটা বুঝতে পারবেন। হার্লেকুইন মানে সে মনে করছে যে অন্যকে হাসানো বা মজা দেওয়ার ক্যাপাসিটি তার আছে, অন্যদের হাসানোর ক্যাপাসিটি কে সে নিজের গুণ মনে করছে, এটাকে তার দুর্বলতা মনে করে না, এটা তার কাছে মনে হয় যে এটা তার একটা গুণ। হ্যাঁ, সে যে মূর্খামি করছে এটা সে ভাবে না। তো হার্লেকুইনটা আসলে কি? হার্লেকুইন মানে হলো, হার্লেকুইন বেসিক্যালি ইউরোপীয়, বিশেষ করে ধরেন যে ইতালি বা ফ্রান্স, হ্যাঁ সেইখানে ওদের যে লোকনাট্য ছিল, লোকনাট্য ছিল, সেই লোকনাট্যে একটু, সেই লোকনাট্যের একটা
ক্যারেক্টার আর কি হার্লি কুইন। হ্যাঁ, এটা একটা কমিক চরিত্র এবং দেখা যাচ্ছে যে নানান ধরনের মানে ওই যে থাকে না বিভিন্ন ধরনের পট্টি-টট্টি দেওয়া পোশাক এবং দেখা যাচ্ছে মাস্ক পরছে, মিমিক্রি করতেছে, এই টাইপের ক্যারেক্টার ছিল এবং সেই ক্যারেক্টারটা খুবই চতুর, খুব দুরন্ত, চঞ্চল এবং রসিক স্বভাবের এবং সেটা সেই ক্যারেক্টারটাকে দর্শকরা কিন্তু খুব ভালোভাবে নিয়েছিল। তো এটা হলো হার্লি কুইন আর কি। আমি একটু আইডিয়া দিলাম হার্লি কুইন সম্পর্কে। তো মানে এই যে আমরা বিভিন্ন নাটক দেখি, সিনেমা দেখি, যেমন ধরেন আমরা মোশাররফ করিমের নাটক দেখতেছি, তারপরে এই যে বিভিন্ন কমেডিয়ানদের সিনেমা দেখছি, সিরিয়াল দেখতেছি, হ্যাঁ, তাদেরকে আবার এই রুব্রিক্সের মধ্যে নিয়েন না, হ্যাঁ, এটা হবে না। এটাও কিন্তু হাই সোর্সের একটা নেচার, মানে তার এরকম আচরণ দেখে লোকজন তাকে দেখে হাসবে। হ্যাঁ, এরা কমেডি শো করার জন্য কিন্তু এরকম করে না। কমেডিয়ানরা জেনে বুঝে অ্যাক্টিং করে, অভিনয় করে, পারফর্ম করে, কিন্তু এরা অ্যাক্টিং করে না। এরকম কাজ করে তার নিজের মজার জন্য, সে এরকম করে। কোন প্রকার রিটার্ন পাবে সেই সেরকম সে কিন্তু করে না। হার্লি কুইন মানে কিন্তু আবার জোকার না, এটা বারবার বলছি। হার্লি কুইন হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে ওই যে যেটুকু বললাম যে উল্টা পাল্টা ঢিলা ঢালা জোড়া তালি দিয়ে কাপড় পরে, মাথায় লম্বা টুপি পরে, হাসানোর কাজ করে, এরকম ক্যারেক্টার। হ্যাঁ, ডিকশনারিতে আপনারা স্পষ্টই হার্লি কুইন মানে দেখতে পাবেন যে ইতালীয় কমেডির কমেডিয়ানের যে কথা বললাম চরিত্র, নাচ গান, মানে বিভিন্ন বদমাইশি, হারামিপূর্ণ অ্যাটিচিউড, মুখ অভিনয় করে। হ্যাঁ, বেসিক্যালি তার ক্যারেক্টারটাকে প্রাণবন্ত এবং কৌতুকময় করে, মানে আমরা যেটাকে বাংলায় বলি জোকার। অন্য লোকরা কিন্তু এদের মূর্খ ভাবে, সে নিজেকে মনে করে যে আমি কত ভালো কাজ করছি, আমি অন্যদেরকে অ্যান্টিক কিছু দেখাচ্ছি, হ্যাঁ, উল্টাপাল্টা আচরণ করছি, মানুষকে আনন্দ দিচ্ছি, খুশিতে রাখছি, হাসাচ্ছি, কিন্তু লোকজন এদের প্রতি খুব ভালো ইমপ্রেশন কিন্তু থাকে না। হাই সমাজ ব্যক্তির প্রতি আপনার কিন্তু অত ভালো ইমপ্রেশন তৈরি হবে না। লোকজন মজা নেয় এদের থেকে ঠিকই, কিন্তু এদের বুদ্ধিমান ভাবে না, মূর্খ ভাবে। তো হাই সমাজের মধ্যে মূর্খতা এত বেশি থাকে যে সে যে কোনো পরিস্থিতিকে সঠিক মূল্যায়ন বা বিচার করতে পারে না, এই জন্য সে ভুল জায়গাতে হাসে ফেলে। ওই যে আমাদের রুব্রিক্স আছে হায়ার সমাজ, এর আগে আমি বলেছিলাম, লাফিং লুডিকুলাস এভরিথিং সিমস টু, লাফিং লুডিকুলাস এভরিথিং সিমস টু। সে সামান্য কিছু দেখেছে, যে ঘটনাগুলো দেখেছে তার সামনে হয়তো আহ কেউ কথা বলছে বা অন্য কিছু করছে, এটাতেই তার হাসি পায়। দেখা যাচ্ছে যে গুরুগম্ভীর পরিস্থিতিতেও সে হেসে ফেলতেছে, ভুল জায়গাতেও হেসে ফেলতেছে, সে হাসিকে কন্ট্রোল করতে পারতেছে না। তো এই ভদ্রলোক কাশি নিয়ে খুব বেশি কষ্টে আছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল কাশতেছিল অনেক বেশি, বলছে যে কাশির সময় মরিচের মতো জ্বালা করে, সবই ঠিক আছে, আবার হাসতেছে। হ্যাঁ, রুগী কথা বলতেছে, আবার দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আপনি এরকম পাবেন, মাঝে মধ্যে দুই একটা গানের লাইনও গেয়ে ফেলতেছে, আবার হাসতেছে। তো এইরকম পুলিশ বিহেভিয়ার আমরা কিন্তু পাই। তো এইরকম ক্ষেত্রে আমরা আরো কিছু রুব্রিক্সের চিন্তা করতে পারি, যেমন স্মাইলিং ফুলিশ। স্মাইলিং ফুলিশ বোকার মতন করে হাসে, হ্যাঁ, গান গায়, অনেক সময় দেখা যাচ্ছে সিঙ্গিং এর মধ্যে আমরা পাবো। হ্যাঁ, সিঙ্গিং, আমাদের রুব্রিক্স আছে সিঙ্গিং, সিঙ্গিং, গান গেয়ে গেয়ে কথা বলতেছে, এরকম হতে পারে। আর তার হাই স্পিরিটেড নেচারের কারণে ওই যে সে যতই কষ্টে থাকুক, যতই সে দুর্বল হোক, যতই তার অসুস্থতা তার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করুক, সে কিন্তু সেটা করতে দেয় না। হ্যাঁ, সে দেখেন কাশতেছে, হাসতেছে। তো এইরকম রিয়াকশন দেওয়ার অভাব তার কাছে থাকেই। তো যাক, আমরা একটু বিচ্ছিন্ন আলোচনা করলাম একটু কেস নিয়ে। আমি এখন একটা কেস নিয়ে আলোচনা করব, কিছু সময় আছে। আমি কেসটা আজকে আপনাদের সাথে বলছি, একটু সুন্দরভাবে খেয়াল করবেন। খুবই ছোট কেস।
আর আপনারা চেষ্টা করেন তো দেখেন কে কতগুলা রুব্রিক্স এখান থেকে এক্সট্রাক্ট করতে পারেন। আপনারা এখানে যারা আছেন সবার কাছ থেকে আমি অনুরোধ করব যেটুকুই পারেন এক্সট্রাক্ট করেন। খালি ওই অ্যানালাইসিস করে দুটা কথা লিখে রাখলেন যে এই রুগী এই বলছে ওই বলছে এইভাবে মানে বোকার মতন হায়ার মতন হয়ে ইয়ে করেন না, একটু চেষ্টা করেন, ভুল ভাল হোক অসুবিধা নাই, চেষ্টা করেন। তো একটা পেশেন্ট আসছিল সামহাউ, তিনিও একজন হোমিওপ্যাথ, খুব বেশি বয়স না, আমাদের অনেক জুনিয়র, 30-32 বছর বয়স হবে, ক্লাসিক্যাল প্র্যাকটিস করেন এবং একটু দূরেই থাকেন, সম্ভবত সিরাজগঞ্জ বা উল্লাপাড়া এই অঞ্চল কোথাও থাকেন। তো তিনি এর আগে আমরা করোনার সময় তো আমি ওইভাবে রেগুলার ক্লাস নিতাম না, কিছু কিছু ক্লাস নিতাম 2-4টা, এবং সেই ক্লাসগুলো আমার খুব ওয়েল প্রিপেয়ার্ড হতো। তো সেখানে তিনি 2-4 দিন ক্লাস করেছেন। আমাদের হয় কি, আমাদের ফার্স্ট যে জিনিসটা হয়, যারা 2-4 দিন ক্লাস করে তারা মনে করেন যে আমি সব শিখে ফেললাম। হ্যাঁ, শিখে ফেললাম মনে করে তারা ভাবে যে এই তো কি বলে, এগুলা তো আমরা নিজেরাই পারি, দিয়ে সবকিছু বাদ দিয়ে নিজেরা পড়ালেখা করে বই টই কালেকশন করে চেষ্টা করে। কিন্তু হোমিওপ্যাথির এই বিষয়গুলো তো আসলে অতটা সোজা না। হ্যাঁ, এটার এক ধরনের কি বলে মানে খুব গভীর এক ধরনের ভাইব্রেশন প্রয়োজন আছে আপনার ভেতরে নেওয়ার। আপনি কালকে মনে করলেন যে না ঠিক আছে, এই উনি কি কি শেখায় এগুলা তো আমি ভিডিও দেখে শিখে নিতে পারবো, আমি বই পড়েই শিখতে পারবো, এক গাদা বই আছে সেগুলা পড়বো, ডেফিনেটলি ওইভাবে হয় না। হ্যাঁ, আমরা এর আগেও মনে হয় বলেছিলাম যে আমরা যখন কেন্টের বই পড়বো, কেন্টের সিম্পল আর্সেনিক আমরা পড়তে গেলাম, আর্সেনিক পড়তে যে ক্যাটাভরিক এই ওয়ার্ডটার ডিপ মিনিং কি লেভেলে যায়, সাইলেশিয়ার সাইস্টুল কত ডিপ লেভেলে হয়, সেটা দিয়ে এটা তো বইগুলো তো ওইভাবে দেওয়া থাকে না। এই কারণে ডেফিনেটলি হোমিওপ্যাথি শিখতে গেলে, হোমিওপ্যাথিতে ভালো করতে গেলে একজন উপযুক্ত গুরুর প্রয়োজন আছে, এবং যথাযথ সম্মান রেখেই মানে যথাযথ শিষ্যত্ব বরণ করেই সেই স্টাডিগুলো করা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, না হলে এলোমেলো পড়ে বা এলোমেলো শিখে আসলে হোমিওপ্যাথিতে অনেক কিছু করা যায় না। তো যাক, আমি আমার প্রসঙ্গে আসি। তো রুগী বলতেছে যে রুগী আসলো, তো ওনাকে বললাম যে হ্যাঁ আপনার কি কি কষ্ট হচ্ছে একটু বলেন। তো বলছে যে স্যার আমার খুব ঘন ঘন গলা ব্যথা করে, আম, ব্যথাটা মানে একবারে ভালো হয় না, কিছুদিন কম থাকে, কিছুটা ভালো থাকে, আবার ব্যথাটা শুরু হয়ে যায়। তো কদিন থেকে এই ব্যথাটা আমার অনেক বেশি বেড়ে গেছে। আর কি কি কষ্ট হয় বলে, স্যার আমার মুখে অনেক ঘা, এই একটা আলসার যেগুলো হয়, এই ছোট ছোট ইয়ে হয়, খেতে গেলে অনেক জলে। আর আর স্যার আমার অ্যানাল ফিসার আছে, এখানে অ্যানাল ফিসার একটু কষানির মতন বাড়ায় আর অনেক বেশি চুলকায়। এই ফিসারের সমস্যা আমার বহু বছর থেকে। গত বছর আমি ভারতের একজন বিখ্যাত ডাক্তারের কাছে চিকিৎসা করেছিলাম। ইনফ্যাক্ট আমি ভারতের কয়েকজন ডাক্তারের কাছে গেছি। আমি কলকাতায় যেতাম, যে তাদের কাছ থেকে ট্রিটমেন্ট করেছি। তো তারা আমাকে অনেক ওষুধ দিয়েছেন। লাস্ট ডাক্তার সাহেব উনি আমাকে বেলেডোনা, মার্কসল, নাক্স ভূমিকা, ল্যাকেসিস, প্লাম্বামেট সব ওষুধ দিয়েছিলেন। লাস্ট আমাকে প্লাম্বামেট দিয়েছিলেন, কিন্তু কোনো ওষুধে আমার তেমন কোনো উপকার হয়নি। তার কাছে আমি 1 বছরের মতন চিকিৎসা করেছিলাম। তিনি যতবারই ওষুধ দিয়েছেন ততবারই খেয়েছি, কিন্তু সামান্যতম আরাম ওইরকম পাইনি। তো স্যার আমার রাত্রে ভালো ঘুম হয় না, সকালে ঘুম থেকে উঠলে ফ্রেশ লাগে না, মনে হয় আমি অনেক পরিশ্রম করেছি এবং পুরোটাই ক্লান্ত হয়ে পড়েছি। তো আমি জিজ্ঞাসা করলাম যে কবে থেকে আপনার এরকমটা হচ্ছে? বলে স্যার এই ক্লান্তির বিষয়টা তো প্রায় দেড় 1.5-2 বছর থেকে হবে। তো আপনার বয়স কত? তো বলছে যে, আমার বয়স 32 বছর। তো দেখেন 32 বছর বয়স, বয়স কিন্তু খুব বেশি না, এর মধ্যে এতগুলা সমস্যা সে বাধায় ফেলছে, কতগুলা অ্যানাল ফিসার,
রাত্রে ঘুম হয় না, গলায় ব্যথা, ফ্যারিংজাইটিস, তারপরে একটা সালসার মুখে ঘা। তো ডেফিনেটলি তার লাইফে কোনো না কোনো টেনশন বা অ্যাংজাইটি ডেফিনেটলি আছে। বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের সমস্যাগুলা মানে আমাদের স্টাডি যেটা বলে যে এই টাইপের সমস্যাগুলা যদি বিবাহিত বিয়ে হয়, বিবাহিত পার্সন হয়, তাদের এই সমস্যাগুলার সাথে একটা লিঙ্ক থাকে তুলনামূলকভাবে। তো যাক, আমি তার টেনশনের কারণগুলা খোঁজার জন্য তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি বিয়ে শাদী করছেন? হ্যাঁ স্যার করেছি। তো ওয়াইফের সাথে আপনার সম্পর্ক কেমন? কোনো সমস্যা আছে বা ঝগড়া বিবাদ হয় বা আপনার কনজুগাল লাইফ নিয়ে কি আপনি সন্তুষ্ট? তো মানে হয় কি, আপনি যদি ফ্যামিলিতে আপনার যদি শান্তি না থাকে, বউ উঠতে বসতে আপনাকে কথা শোনাচ্ছে, আপনার সাথে খারাপ আচরণ করছে, বেডে যদি আপনার শান্তি না থাকে, তো ডেফিনিটলি আপনার লাইফটা হেল। হ্যাঁ, তো এই বিষয়গুলো মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে। আমি এই কারণেই তার কাছ থেকে আসলে জানতে চাচ্ছিলাম। সে বলছে, "না স্যার, ওসব সব ঠিক আছে।" তো আপনার কি বাচ্চা-কাচ্চা আছে? বাচ্চা-কাচ্চা হইছে? বলছে, বাচ্চা আ না স্যার, তবে আমার ওয়াইফ প্রেগন্যান্ট। ১ মাস পরে ডেলিভারি।" বললাম যে, "আপনার এই বয়সে এতগুলা সমস্যা, তো এতগুলা সমস্যার মধ্যে আপনি কোনটা নিয়ে বেশি কষ্ট পাচ্ছেন?" দেখেন, এই প্রশ্নটা করলে আমরা কিন্তু ৩ টা মেডিসিনের কাছে খুব সহজেই যেতে পারি। সে যদি কোনো একটাকে প্রায়োরিটি দেয়, হ্যাঁ? অন্যগুলাতে যদি ইনডিফারেন্স থাকে, তাহলে আমরা কিন্তু ক্যালক্রিয়া কার্ভ, আ ওপিয়াম অথবা আর্সেনিক, এই ৩ টা মেডিসিনের দিকে কিন্তু যেতে পারি। তো এটাও কিন্তু একটা ট্রিকস। আমরা কিছু, কিছু ট্রিকস কেস টেকিং এর সময় খাটাই। তো সে বলতেছে যে, "স্যার, সারারাত ঘুম আসে না। এটা নিয়ে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই। কারণ আমার কাছে মনে হয় যে সব সমস্যার মূল কারণ এটাই। আমার ঘুম আসে না। আর স্যার, আমার টেনশন ও স্ট্রেস খুব বেশি থাকে।" কি নিয়ে স্ট্রেস? হোমিও ডাক্তার তো এখানে স্ট্রেস বলতেছে। হ্যাঁ, তো আমি সরাসরি স্ট্রেসের কথাই বললাম। বেশিরভাগ রুগীরা, এমনকি অ্যা ব্যা শিক্ষিত রুগীরাও স্ট্রেস বলে স্ট্রেস ওয়ার্ড এর সাথে তারা পরিচিত না, বুঝতে পারে না। তো যাক, তো উনি বলতেছেন যে, "স্যার, আমি বেসিক্যালি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। কিন্তু ইদানিং আমি ভালো রেজাল্ট পাচ্ছি না। রুগীরা প্রপার কিওর হচ্ছে না। মানে রুগীকে ওষুধ দিয়ে আমি শান্তি পাচ্ছি না", সে বোঝাতে চাচ্ছে। তো ইদানিং বেশি রুগীও হচ্ছে না। তাই ঠিকমতো চেম্বার চালাতে পারছি না। ইনকামও ভালো হচ্ছে না। তাই আমার মনে হচ্ছে আমি অন্য কোনো ব্যবসা করি বা অন্য কোনো কাজ শুরু করি। কিন্তু স্যার, আমি কিছু বুঝতে পারছি না যে কি করব? কোন কাজ করব? মনে হয় হোমিওপ্যাথি ছেড়ে অন্য কিছু করি। দেখেন, এই ব্যক্তি মিনিমাম ৪-৫ বছর সে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছে। ৫ বছর, ৪ বছর প্র্যাকটিস করার পরে যদি একটা পারসন হোমিওপ্যাথি ছেড়ে দিতে চায়, তাহলে এটা আমাদের কত বড় দুঃখজনক একটা বিষয়। ঠিক আছে? আমরা হোমিওপ্যাথিটাকে কোন জায়গায় যাচ্ছি, হ্যাঁ? হোমিওপ্যাথি করে আমার স্যাটিসফ্যাকশন টা আসতেছে না। তার মানে আমার জ্ঞানের লেভেলটা, দোষ তো আসলে পুরা সামগ্রিকভাবে আমাদের এডুকেশনাল সিস্টেমটাই। কিভাবে পড়তে হবে, কিভাবে যেতে হবে, এটার একটা গাইডলাইন কিন্তু আ নাই। আবার আমাদেরও দোষ যে আমরা লেগে থাকতে পছন্দ করি না। আমরা খুব রেডিমেড জিনিস নিয়ে ওই যে ১ লাইন ২ লাইনে প্রেসক্রাইব করতে পার চাই। কিন্তু সেটাতে তো আসলে পিওর কিওর কখনোই সম্ভব না। তো যাক, তো সে বলতেছে যে, "কিন্তু স্যার, এতদিন ধরে হোমিওপ্যাথি করার পরে এটা ছাড়তে আর ইচ্ছা হয় না। হ্যাঁ, মনে হয় এটা আমি ছেড়ে আর কি করব আমি বুঝতে পারি না।" দেখেন এখানে কি বলতেছে যে ইচ্ছা। এতদিন ধরে হোমিওপ্যাথি করার পরে এটা ছাড়তেও ইচ্ছা হয় না। ইচ্ছা, হ্যাঁ? ইচ্ছা, ইচ্ছার ইচ্ছার কারণে কিন্তু সে হোমিওপ্যাথি ছাড়ছে না। এটাও আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি তার কোন জিনিসের প্রতি ভালোবাসা থাকতো, হোমিওপ্যাথির প্রতি যদি তার ভালোবাসা থাকতো, তাহলে সে যতই কষ্ট হোক না কেন সে কিন্তু সেটাকে ছাড়তে পারত না। যেহেতু সে সমস্যায় পড়েছে, ইনকাম-আদি ভালো হচ্ছে না, চাপে পড়েছে, সামনে আবার বাচ্চা হবে, বাচ্চা হলে আবার একগাদা খরচ বাড়বে, মেলা ভাবনা। এগুলো আপনাকে কিন্তু ভাবতে হবে। তো এই চাপের কারণে সে ছাড়ার কথা ভাবছে। ইচ্ছাটা কোনো ফ্যাক্টর না। তো যাক, আমি তাকে বললাম যে, "আপনার কি ইচ্ছা হয় না?" হ্যাঁ?
আপনার কি ইচ্ছা হয় না নাকি মানে হোমিওপ্যাথি ছেড়ে দিতে ভয় লাগে? এবার বলছে যে স্যার ভয় লাগে। কারণ এটা ছেড়ে আমি অন্য কোনো ব্যবসা শুরু করলাম বা অন্য কোনো কাজ করি, সেটা আমি কিভাবে করতে পারবো? আমি তো অন্য তেমন কিছু পারি না। আমার তো অন্য কোনো স্কিল নাই। যদি বিজনেস শুরু করি তাহলে সেটা কেমন চলবে নাকি চলবে না? আর যদি বিজনেস করি, বিজনেস না চলে তাহলে এখন হোমিওপ্যাথি করে যে একটু টাকা পয়সা আসছে সেটাও তো আসবে না। স্যার তখন হাতে কিছু করার থাকবে না। সে অবস্থা আমি কি করব? এই বিষয় নিয়ে আমি ভাবতে থাকি। স্যার আমি অনেক পড়াশোনাও করি। কিন্তু হোমিওপ্যাথি মানে ডিপ লেভেলে কিছু বুঝতে পারি না। তাই রুগী সেরকম ভালো হয় না। এটা কিন্তু প্রত্যেক হোমিওপ্যাথির বড় সমস্যা। আমাদের অনেকেই আছে গাদি, গাদি বই কেনে আরকি। হ্যাঁ? বই শুনলেই আমি একটা বই বলার আগেই সে কিনে ফেলছে। হ্যাঁ? তো কেনার পরে এ স্ক্যাটার্ড ভাবে পড়ছে। আমি একটু আগে এই যে আলোচনা করলাম যে একটা রুব্রিক্স এর সাথে একটা রুব্রিক্স কিভাবে লিঙ্ক আপ হয়ে থাকে। এইভাবে লিঙ্ক আপ করে সে পড়ছে না। স্ক্যাটার্ড ভাবে পড়ছে। কারণ সব বইগুলো তো ওই প্যাটার্ন এ লেখা থাকে না। আবার আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু ওরকম ভালো না যে ওই বিএইচএমএস বা ডিএইচএমএস পাস করলেন, করে এসে প্র্যাকটিস দিয়ে একদম জমায় ফেলবেন। এটাও কিন্তু প্র্যাকটিস মুখী মানে প্র্যাকটিক্যাল মুখী এডুকেশন কিন্তু আমাদের না। তো যাক সে বলছে যে, "স্যার এসব কারণে যদি আমার যদিও বা আমার কিছুটা ঘুম আসে কিন্তু এই নানান ধরনের উল্টাপাল্টা স্বপ্ন দেখতে থাকি।" এবার কি ধরনের স্বপ্ন দেখেন? বলে যে, "মনে হচ্ছে যে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। হ্যাঁ? কিন্তু উঠতে পারছি না। বারবার পড়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে কেউ আমাকে তাড়া করছে।" তো স্যার এরকম স্বপ্ন সারারাত চলতে থাকে। এ কারণে মনে হয় মানে ঘুম থেকে উঠে মনে হয় যে আমি সারারাত ঘুমাইনি। সারারাত জেগেছিলাম। ঘুম ঠিক মতো পুরা হয় না। না আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আমি তাকে প্রশ্ন করলাম যে, "আপনি এত বড়, বড় ডাক্তার দেখালেন, হ্যাঁ? ওই ও ওপার ওপারে গেলেন, হ্যাঁ? কোন রেজাল্ট পেলেন না। কিন্তু আমার মতন এরকম একজনের কাছে আপনি কেন আসলেন? আমার কাছে কেন চিকিৎসা নিতে চাইলেন? আপনি কবে সিদ্ধান্ত নিলেন যে আমার সাথে দেখা করবেন?" বলে, "স্যার, আমি ওই যে করোনার সময় আপনার ২-১ টা ক্লাস করেছিলাম। ওখান থেকে ২-১ টা জিনিস কিছুটা শিখেছি। তো তারপরে আপনাদের এই মেথড এর প্র্যাকটিসও শুরু করলাম কিন্তু রুগী ধরতে পারতাম না। তেমন রেজাল্টও পাইনি। পরে বাদ দিয়ে দিই। কিছুদিন আগে আমি অনেকগুলো বই কিনলাম। একগাদা বই সম্ভবত ওই যে মোয়াজ্জেম ভাইয়ের বই কিনেছে। তো সেইখানে থেকে কিছুটা হোমিওপ্যাথি বুঝার চেষ্টা করছি। তখন আপনার কথা মনে হলো যে আপনি তো এই কথাগুলোই বলতেন। তাই ভাবলাম যে আপনার সাথে আগে কথা বলে আমার চিকিৎসাটা করাবো। তারপরে শেখা-টেখার ব্যাপারে। এই যে এই টাইপের পারসন দের দেখেন, এরা মানে কোন জিনিসকে যে মূল্যায়ন করতে হয় সেটাও কিন্তু জানে না। এই কোত্থেকে কি হবে? যে এখান থেকে তার কাছে ভালো লেগেছে, বাবা তুমি লেগে থাকো। অনেকেই লেগেছে। কিন্তু লেগে থাকার বিষয় না। যদিও হায়াসোমাস বেড রিমেইন থাকে। কিন্তু ওই যে মাইন্ড স্ক্যাটার্ড আমরা হায়াসোমাসের আরো কিছু ফিচার দেখব। যে তাদের মানসিকতা কিভাবে স্ক্যাটার্ড হয়ে এদিক ওদিকে যায়। তো যাক আলোচনায় আসি। তো উনি বলতেছেন যে আ আপনার কাছে তো করোনার সময় ২-১ টা ক্লাস দেখে তখন সিদ্ধান্ত নিল। তো বলতেছে যে ১.৫ বছর আগে আমি কলকাতায় এক ডাক্তার সাহেবের কাছে গেলাম। অনেক নামডাক আমাদের এখানে বাংলাদেশ থেকে অনেক রোগী তার কাছে যায়। তিনি এডুকেশন ও করেন। তো তার কথা শুনে তার করে গেলাম কিন্তু সেরকম কোনো আরাম পাইনি। উনি বিখ্যাত ডাক্তার তাই ভাবলাম যে অ্যাম এ উনার কাছে আবার যাবো। তো এই এ ৫ই আগস্টের পরে ভিসা জটিলতার কারণে আমি আর আ ভিসা পেলাম না। তো এখানে আর যাওয়া হলো না। দেখেন সেখান থেকে উপকার পাইনি। তারপরেও আবার সে নিজেই বলতেছে। ওখানে ২ জন বা ৩ জন ডাক্তার দেখাইছিল, ২ জনকে দেখাইছে। দেখায় এবার সে বলতেছে যে আমি ওরকম উপকার পাইনি। তারপরেও সে সেটাকে ছাড়বে না। বলতেছে যে আমি আবার যেতাম। কিন্তু ভিসা যদি পাইতাম তাহলে আমি আবার যেতাম। তো যাক রুগী বলতেছে কিন্তু পরে ভাবলাম যে যখন ভিসা পাচ্ছি না তাহলে আপনার সাথে এই কথা বলি। হ্যাঁ, আপনার কয়েকটা তো ক্লাস করেছিলাম, সেগুলো করে আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, আচ্ছা। তো আপনার মনের ভিতরে কি চলছে? হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে? আপনার এই এত অসুস্থতা কেন হচ্ছে? আপনি কি কোনো বিপদ ঘটার আশঙ্কা করছেন? বা এই যে ছুটে বেড়াচ্ছেন, আবার ওই ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করতেছেন ডাক্তারের কাছে। এই এত দৌড়ঝাঁপ কেন করছেন?
তো বলে, স্যার ঘুম না হওয়ার কারণে আমি কিছুই করতে পারি না, পড়াশোনা করতে পারি না, ঠিক মতো পড়াশোনা করতে পারি না, পড়ালেখা করতে পারি না বলে হোমিওপ্যাথিটা শিখতে পারছি না, তাই প্র্যাকটিস ঠিক মতো হচ্ছে না। স্যার ঘুম ঠিক মতো না হলে তো ক্লান্ত লাগে, তখন আমি তো ভালো করে পড়তেও পারি না। তো আমি বললাম যে, "আপনার মনে হয় যে আপনার ঘুম হলে আপনি ফ্রেশ হয়ে যাবেন? আপনি সব কাজ ভালো মতন করতে পারবেন?" "জি স্যার, জি স্যার, হ্যাঁ।" হ্যাঁ, আমি হোমিওপ্যাথিতে আরো আগাতে চাই। প্র্যাকটিস জমাতে চাই। কিন্তু ঠিকমতো পড়তে পারছি না, শিখতে পারছি না। এখান থেকে অ্যা এ এখন আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে আমি এখন কি করব? হোমিওপ্যাথি করব নাকি অন্য কোনো ব্যবসা-বাণিজ্য করব নাকি চাকরি করব? কি কাজ-কাম করব? তো রুগী আরো বলছে যে, "স্যার আ ফিশারের সমস্যাটা দিন, দিন অ্যা অনেকদিন ধরেই খুব যন্ত্রণা দিচ্ছে। হ্যাঁ? সন্ধ্যার পর থেকে এত চুলকায়। সকালে যখন ঘুম থেকে উঠে দেখি যে ঘুমের ঘরে চুলকায় একদম জায়গাটা ফুলায় দিয়েছে। মানে ব্যথা করে ফেলেছি। আমি ঠিকমতো কিছু খেতেও পারি না। যদি কখনো ভাজা-পোড়া, ভুনা বা আ মসলাদার কোনো কিছু খাই তাহলে ফিশারের সমস্যাটা খুব বেড়ে যায়।" তো আমি তাকে বললাম যে, "আপনি আমার কাছে থেকে ওষুধ নিতে আসছেন, হ্যাঁ? এর আগেও হোমিও খেলেন। বিখ্যাত বড়, বড় ডাক্তারের কাছে যেয়ে চিকিৎসা করলেন। তো এত অস্থিরতা আপনার মধ্যে কাজ করছে কেন? আসলে সত্য করে বলেন তো আপনার মাথার মধ্যে কি চলছে?" রোগী বলছে যে, "স্যার অস্থিরতার কারণ একটাই যে আমি কলকাতার ডাক্তারের থেকে চিকিৎসা নিলাম। আ তাতে যদি আরাম হয়ে যেত তাহলে তো ভালো হতো।" তো এখানে তিনি কি বলছেন? ভালো হতো। আমি বললাম যে, "আরাম হয়ে যেত, সেটা তো ভালো হতো।" তো ভালো বলতে আপনি আসলে কি বুঝাচ্ছেন? বলছে, "স্যার প্রত্যেক মানুষেরই তো তার লাইফ ঠিকঠাক থাকা চাই। আমি যদি ফিট থাকি, তাহলে না আমি জীবনে কিছু করতে পারবো?" দেখেন সে কিন্তু বারবার একই কথা বলতেছে যে, "কিছু করতে পারবো, আমি কিছু করতে পারবো, চেম্বার জমাতে পারবো।" হ্যাঁ? মানে কি করলে সফলতা পাবো? এই ভাবনাটাই হচ্ছে তার মনের মধ্যে তার রোগ কষ্টগুলা, রোগের যে কতগুলা রোগ ৪-৫ টা রোগের কথা বলল, সেটা যত না কষ্ট দিচ্ছে তার থেকে কষ্ট কিন্তু তাকে দিচ্ছে যে আমি কি করে সফল হতে পারবো? রোগের কারণে উঠতে পারছি না। আমি রোগের কারণে উপরে উঠতে পারছি না। আমার ইনকাম বাড়ছে না, রুগী ভালো দেখতে পারছি না, ভালো হোমিওপ্যাথি শিখতে পারছি না, রুগী ভালো দেখতে পাচ্ছি না, চেম্বার জমাতে পারতেছি না। তাই না? এই কথাটাই কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি বললাম যে, "আপনার কাছে যদি এরকমই মনে হয় যে রোগের কারণে আপনি জীবনে কিছু করতে পারতেছেন না, হ্যাঁ? যদি রোগ ভালো হয়ে যায় তবে জীবনে যা কিছু আছে সব করে ফেলতে পারবেন।" এরকমটা তো মনে হচ্ছে আপনার কাছে। বলছে, "হ্যাঁ, হ্যাঁ স্যার একদম তাই।" বলতেছে যে, "স্যার" আম আ রুগী বলতেছে যে, "স্যার একটা বিষয় আমি অবশ্য খেয়াল করছি।" "কি খেয়াল করলেন?" বলে যে, মানে এই পেশেন্ট কিন্তু আমাকে মানে আসার আগের দিন ফোন দিয়েছিল। আমার ঠিকানা নিল এবং সে তার মিসেসকেও দেখাবে, মিসেস সহ আসবে। সেটাও সে আমাকে জানালো এবং আ মানে অ্যাপয়েন্টমেন্ট যেটাকে বলে আরকি, সে মোটামুটি নিল। তো সে ওটাই বলতেছে, "স্যার একটা মজার বিষয় কি? আমি তো মেলা ওষুধ-টষুধ খেয়েছিলাম। উম আ এর ইয়াতে নিজে ওইভাবে খাইনি। ওই যে উনাদের কাছ থেকে পরামর্শ খেয়েছে। তো উনি বলতেছেন যে, "গতকালকে যখন আপনার সাথে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিলাম, এরপরে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে আমার এই গলার যে যন্ত্রণা ব্যথা ছিল, হ্যাঁ? সেটা কিছুটা রিল্যাক্স। এরকম রিল্যাক্স তো এর আগে আমি ওরকম ফিল করিনি। ওষুধও তো খেয়েছি। অন্যদিকে ভালো হয়, একটু কমে হয়, আরাম হয়। ভালো হয় না কিন্তু কিছুটা আরাম হয়। গলারটা তো ওরকম হতো না। গলারটা নিজেই ভালো হইতো। আবার নিজেই ইয়ে হতো। তো কয়েকজন ডাক্তার দেখাইছি কিন্তু ওষুধে পরিবর্তন পাইনি। কিন্তু আপনার সাথে কথা বললাম। কথা বলেই একটু আরাম রিল্যাক্স বোধ করলাম। তা আমি বললাম, আমি তো মনে ভাবলাম যে রুগী তো লাইনে আসছেই। তো যাক আমি বললাম, "আর কিছু?" বলল, "স্যার আমি নিয়মিত YouTube দেখে মেডিটেশন করি এবং অনেক মোটিভেশনাল বই পড়ি।" তো দেখেন একজন মানুষ এই যে মেডিটেশন করে, হ্যাঁ? হোমিওপ্যাথি বোধ দিয়ে বই বাদ দিয়ে ওর বই পড়তে ভাল লাগে না। আর মোটিভেশনাল বই পড়ছে। তো এটা প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক যে একজন মানুষ কেন এরকম করে? হোমিওপ্যাথি তো আছেই, সেটাতে কাজ চালান। হ্যাঁ, এদিক ওদিক ঘোরাঘুরি করার দরকার কেন? তার মানে সে কিন্তু কিছুতেই সন্তুষ্ট নয়। নতুন একটা কিছু
খুঁজছে, যা তার মনের ইচ্ছা, ওই যে বড় হতে পারি, চেম্বার জমাতে পারি, একটা ওয়ে খুঁজতেছে। এই ইয়ে করলে দেখা যাবে যে সে কিন্তু ওই ইয়েও করতে থাকে, দেখা যাচ্ছে যে আমরা করি না বিভিন্ন ইয়ে পড়ি, জিকির করি, ওই টাইপেরও হয়তো সে কিছু করে তার মানে তার মনোপুত পথ খুঁজে পাওয়ার জন্য। তো যখন মানুষ কোনো পথ খুঁজে পায় না, তখন কিন্তু এলোমেলো ভাবে চলতে থাকে, ভাবে হয়তো এটা করলে এটা হবে, এটা করলে হবে, এই আমলটা করব তাহলে এটা হবে, এই মেডিটেশন করব এরকম হবে, অমুক এই করব, হ্যাঁ। তো মূলত এক ধরনের খোঁজ তার মধ্যে কিন্তু থাকে, সে বোঝে না যে কোথায় যেতে হবে, কোথায় যেয়ে কি পাবো, কিন্তু একটার পর একটা চেষ্টা সে করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই সে কিছু করতে পারে না। ঠিক তেমনি একজন ব্যক্তি ভেবেছে যে ভালো কিছু একটা হবে, এই আশায় দেখা যাচ্ছে যে সে মেডিটেশন শুরু করলো ইউটিউব দেখে। কিন্তু আপনি যদি প্রপার মেডিটেশন করতে গেলেও কিন্তু আপনাকে গুরুর কাছে যেতে হবে। আপনি ওই ইউটিউব দেখলেন আর মেডিটেশন শুরু করে দিলেন, হ্যাঁ, প্রাণায়াম করা শুরু করে দিলেন, যোগাসন করা শুরু করে দিলেন, উল্টাপাল্টা কাজ হবে। যে একটু আগে যে পেশেন্টটা বারবার ফোন দিচ্ছে, সেও কিন্তু এরকমই। এই দেখলো একটা প্রাণায়াম করলো, করে তার এখানে একটা মাসলের টান লেগে গেছে, তো ওই নিয়ে সে ভুগতেছে। তো এরকম কিন্তু করলে ক্ষতির সম্ভাবনাটাই বেশি থাকে। তো আমি তাকে সাজেশন দিলাম যে ভাই আপনি ওষুধ খান, আমি ওষুধ দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু আপনি এই উল্টাপাল্টা মেডিটেশন করা, এই আধ্যাত্মিক কাজ কামগুলো এগুলো আপাতত বন্ধ রাখেন, নাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো রুগীকে হাইসোমাস 1 এর একটা ডোজ দিয়েছিলাম, বললাম যে আপনি এটাই 1 কাপ পানিতে গুলে 5 মিনিট পর পর 3 বারে খেয়ে ফেলবেন, আর আমাকে 1 সপ্তাহ পরে ফোন দিবেন। তো রুগী বিদায়। তো 3 দিন পরে সে ফোন দিল, সে এক সপ্তাহ কিন্তু ওয়েট করেনি, 3 দিন পরেই সে ফোন দিয়ে বলছে যে স্যার এতটাই ভালো লাগছে যে আমি আপনার সাথে আসলে কথা বলার জন্য খুব অস্থির হয়েছিলাম। মাত্র 3 দিনেই সে ভালো হয়ে গেল, অথচ দেখেন সে কত বড় বড় হোমিওপ্যাথ এপার বাংলা ওপার বাংলা সব পড়ে সে কিন্তু ওরকম রেজাল্ট পেল না। তো আসলে বোঝা যাচ্ছে, মূল বিষয়টা হলো যে আপনি যখন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং আপনার একটা পেশেন্ট সম্পর্কে, একটা মেডিসিন সম্পর্কে থাকবে, ডেফিনেটলি আপনার ব্যর্থ হওয়ার চান্সটা কম থাকবে। তো আমি মনে করি যে আমি পার্সোনালি যে সিস্টেমটা ফলো করছি বা যে চর্চাটা করছি, যে পুরা মেডিসিনটাকে বোঝা, এই পদ্ধতিটাই খুব সহজ। যদিও কঠিন মনে হয়, কারণ আপনারা যারা নতুন আছেন, আমার সাথে আমার ভাষা আপনাদের সিনক্রোনাইজ হতে সময় লাগবে। আমার এখান থেকে তো কিছু ভাইব্রেশন আপনার ওখানে যাবে আপনার ব্রেনে, এটাতে একটা সময় লাগতে পারে, কিন্তু লেগে থাকলে ডেফিনেটলি আপনি এখান থেকে যেতে পারবেন।